নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম জোয়ার। প্রেমের মরশুমে প্রেমের গল্প তো থাকছেই। এ শুধু প্রেমের গল্প নয়, নিছক প্রেমের গল্প নয়, এ একটি অসাধারণ প্রেমের গল্প। প্রেমে হৃদয়ের জোয়ারের গল্প। শুনতে থাকুন আজকের গল্প জোয়ার। চোখ তুলে তাকিয়ে প্রায় চমকে উঠেছিলেন ভদ্রলোক, অর্থাৎ এই স্কুলের প্রতিষ্ঠাতা সুখময় সেন। মুহূর্তে সামলে নিলেন, শান্ত গলায় প্রশ্ন করলেন, কোনো অসুবিধে হচ্ছে না তো? নতুন হেডমিস্ট্রেস মিস এস মিত্র স্মিত হাস্যে জবাব দিলেন, না না, অসুবিধা হবে কেন, সুন্দর ব্যবস্থা। জায়গাটা ভালো লাগছে? ভালোই তো। নিয়াকিয়া নদীর ধারটাতে বোধহয় যাননি? চাঁদ উঠলে ওখানটায়। হ্যাঁ, শুনেছি সমুদ্রের জোয়ার আসে, তার ঢেউগুলো গড়িয়ে এসে নদীটাকে ছাপিয়ে নিয়ে যায়। কয়েকটা হট স্প্রিংও আছে। তার কাছাকাছি স্বাস্থ্যনিবাস হিসেবে কিছু কটেজ আছে আমাদের। হ্যাঁ, খবরের কাগজে এর অনেক বিজ্ঞাপন দেখেছি। আজকের দিনটা ঘুরে ফিরে দেখুন একটু, আশা করি ভালোই লাগবে। তবে স্কুলটা একেবারে নতুন, আপনাকেই গড়ে পিটে নিতে হবে। মেয়েদের শিক্ষা স্বাধীনতা ব্যাপারটা এদের বোধগম্যের বাইরে কিনা, সেজন্য ভাববেন না। অভিভাবকদের সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আর আপনারে বিচলিত হলে চলবে না, ধৈর্য লাগবে। মিস মিত্র হাসলেন, সুন্দর দাঁতের শাড়ি ঝিলিক দিল, বাঁকা ঠোঁটের ফাঁকে বললেন, চেষ্টা ত্রুটি হবে না। শুধু দাঁতই নয়, মহিলাটি সুন্দরী, বয়স 40-70, কিন্তু শরীরের গড়নে যুবতী বলে ভ্রম হয়। মুখের চামড়া সজল, চোখের দৃষ্টি উজ্জ্বল, চুলের সিঁথিটি সরু। ভদ্রলোকটি এক পলক তাকিয়ে থেকে বললেন, সেটুকুই যথেষ্ট। বলবার কথা বেশি কিছু ছিল না। চাকরিতে নিয়োগ বা সাক্ষাৎকার এসব ব্যাপারে তিনি নেই, সব সেক্রেটারি রামরতনবাবুর উপর ন্যস্ত। করেছেনও তিনি, শুধু সবকিছু হয়ে যাবার পরে কর্তাবাবুর সঙ্গে একটু আলাপ করাতে নিয়ে এসেছেন। পর্দা ঠেলে মিস মিত্রকে নিয়ে তিনি বাইরে এলেন। মাঠে এসে কালো চশমাটা চোখে দিয়ে রোদ ঠেকালেন মিস মিত্র। কেসে নিয়ে বললেন, ইনি আপনাদের স্কুলের মালিক? রামরতনবাবু সম্ভ্রমের সঙ্গে বললেন, হ্যাঁ গে, কিন্তু মালিকানার প্রশ্ন নেই কোনো। অর্থাৎ তিনি স্কুলেরই নয়, সারা গ্রামেরই মালিক, কিন্তু ভোগ দখলে সত্য কায়েমি নেই, ওটা সকলেরই সমান। সমাজ সংস্কারও এই গ্রামে সেসব আখ্যা কেউ দেয়নি তাকে। সন্তান যেমন আপন অধিকারে তার বাপের বিত্ত ভোগ করে এবং ভালোবাসে, সেভাবেই গ্রামবাসীরা গ্রহণ করেছে তাকে। এই গ্রাম এরই তৈরি। মিস মিত্র জিজ্ঞাসু দৃষ্টিতে রামরতনবাবুর মুখের উপর দৃষ্টি ফেলে রাখলেন। রামরতনবাবু বললেন, প্রায় 24 বছর আগে ইনি এখানে আসেন। এসেছিলেন খেয়ালে বেড়াতে, কিন্তু আর ফিরে যাননি। কলকাতায় নিজের বসত বাড়ি বিক্রি করে এখানেই একটা জঙ্গল কিনে বসলেন। থাকতেন পাতার কুটিরে। আমরা 2-4 জন গ্রামবাসী পরিচিত হয়ে দেখাশুনো করতুম। উনি ওষুধ বিশুধ দিতেন সকলকে, সকলে ওকে ধন্বন্তরী বলে জ্ঞান করত। তারপরে কি মতি হলো, দিন রাত প্রাণান্ত পরিশ্রম করে সেই জঙ্গলের এই চেহারা করলেন। রাস্তাঘাট, হাসপাতাল, স্বাস্থ্যনিবাস, হাট বাজার, দেখছেন তো সব। আপনি কদিন আছেন? এটাই আমার দেশ, আমি আগাগোড়াই আছি। শুধু আমিই নয়,
বলতে পারেন সেই সময় আমরা গ্রামের সবাই ছিলাম ওর সঙ্গে। উনি আলো হাতে নিয়ে এসেছিলেন, আমরা পথ দেখে দেখে অনুসরণ করেছিলাম। চিকিৎসক হিসেবেও আমরা সেনবাবুকে অন্ধের মতো ভক্তি করি। আমাদের স্বাস্থ্য নিবাসে একবার যারা এসে থেকে যান তারা ফিরে ফিরে আসেন। আত্মীয় পরিজনকে পাঠান, বন্ধু বান্ধবকে পাঠান। শুধু এখানকার জলবায়ু, থাকা খাওয়া, যত্ন আত্মীর জন্যই নয়, চিকিৎসার জন্যেও আসেন। অনেক কঠিন আর পুরনো রোগীও এসে তার হাতে নিরাময় হয়ে চলে যায়। খুব প্রশংসার যোগ্য বলতে হয়। মিস মিত্র পা বাড়ালেন নিজের কোয়ার্টারের দিকে। কোয়ার্টারটি সুন্দর, রং করা লাল টালির নিচু বাংলো, দুখানা করে ঘর, একখানা বসবার, একটি শোবার, সামনে ঢাকা বারান্দা, মাঘাড়ির বেড়া ঘেরা বাগান। নাকালে যত দূর দৃষ্টি চলে যায় মস্ত ক্যাম্পাসে, কৃষ্ণচূড়ার শাড়ি, লালে লাল। চোখের কালো চশমা খুলে তিনি বারান্দায় এলানো চেয়ারে বসে একটি খবরের কাগজে চোখ বুলোলেন। কলকাতার বাসি খবর। তখনই দুমড়ে মুচড়ে ঠেলে রেখে বসে রইলেন চুপ করে। আজ রোববার, এসেছেন গেলকাল অপরাহ্নে। আজকের দিনটা বিশ্রাম করে আগামীকাল জয়েন করবেন। চোখের সামনে ধুধু রোদ কাঁপতে লাগলো, মরিচিকার মতো মনটা উধাও হয়ে গেল। 24 বছর ধরে ধীরে ধীরে এই গ্রামটি গড়ে উঠেছে। এখনকার প্রায় 50 বছরের ভদ্রলোকটির তখন তবে কত বয়স ছিল? কত ছিল যেন নিজেকেই প্রশ্ন করলেন মিস মিত্র। সঙ্গে সঙ্গেই জবাব পেলেন। কেন, হিসেবটা কি খুব শক্ত? না, এমন আর শক্ত কি। তৎক্ষণাৎ প্রত্যুত্তরটাও বেরিয়ে এলো নিঃশব্দ নিঃশ্বাসে। আর তারপরেই 24-25 বছরের একটি যুবককে চোখের সামনে দেখতে পেলেন তিনি। পাড়ার সবচেয়ে অপদার্থ অকর্মণ্য ছেলে, যে ছেলে কোনো এক সন্ধ্যায় ঝাপসা ঝাপসা অন্ধকারে ছুটে এসে অত্যন্ত পরিষ্কার স্পষ্ট ভাষায় পাড়ারই একটি উৎকৃষ্ট মেয়েকে প্রেম নিবেদন করেছিল। মেয়েটি নিশ্চিন্ত মনে রোজকার মতো সেদিনও বন্ধুর বাড়ি থেকে আড্ডা দিয়ে ফিরছিল। হাঁসপর্দা দেখে তো থ হয়ে গেল। তারপর হঠাৎ ধাঁ করে একটা চড় কষিয়ে দিল গালে। উত্তেজনায় থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ইতর। পাড়াটা নির্জন ছিল, একটু অবস্থাপন্নদেরই বাস। সকলেরই প্রায় নিজের বাড়ি। সকলের বাড়ির সামনে একটু ঘাসের জমি, দু একটা ফুলের বেড। দোকানপাট নেই। চওড়া চওড়া রাস্তার ধারে ধারে গুলমোহর আর কৃষ্ণচূড়ার শাড়ি, সেই সব গাছের পাতার ছায়ারা রাস্তাগুলোর চেহারাকে আরও নিরালা করে তুলেছে। বিপন্ন হয়ে চেঁচালে নিশ্চয় কেউ না কেউ বেরিয়ে আসে, কিন্তু তা ব্যতীত সকলেই যে যার বাড়িতে বিশ্রামে, আড্ডায়, রাজনীতির চর্চায় অথবা প্রেমালাপে সমাসীন। এসব পাড়ার লোকেরা রাস্তায় ঘোরে না। চড় খেয়ে ছেলেটি চুপ করে তাকিয়ে রইল। মেয়েটি দুরন্ত বেগে হেঁটে নিজেদের বাড়ির গলির মধ্যে গিয়ে ঢুকল। বাড়ি গিয়ে রাগের মুখে ঘটনাটা বলে ফেলল বাবাকে। মেয়েটির বাবা একে হাকিম মানুষ, তাতে রকচটা। শুনতে না শুনতেই হাতে একটি হান্টার নিয়ে পাঞ্জাবি পাজামা পরেই বেগে বেরিয়ে এলেন ঘর থেকে। রক্ত চোখে রাস্তারই মাথা থেকে ও মাথা তাকালেন। তারপর হাঁটতে হাঁটতে লেকের কাছাকাছি এসে উপস্থিত হলেন। ওইখানেই ছেলেটির বাড়ি। ভিতরে ভিতরে এখনো যেখানে কিছু কিছু রিফিউজি জবরদখল নিয়ে বসে আছে। নোংরায় আবর্জনায় জায়গাটাকে নরক করে তুলে লক্ষ লক্ষ পোকামাকড়ের আস্তানা বানিয়েছে। সেই সব বস্তির পাশেই এক হাড় জিরজিরে প্লাস্টার কষা নোনা ধরা ইটের বাড়ির মালিক সে। বিশাল এক বটগাছ, তার সহস্র শিখর বাকড় দিয়ে বেষ্টন করে আছে সেই বাড়ি। বাড়িটিতে দুটি মাত্র মানুষ বাস করে, ওই ছেলেটি আর তার পিসি। ওইসব ছোট লোকদের সঙ্গে তাদের মেলামেশা। এই পাড়া যখন গ্রাম ছিল, ভূত প্রেত দ্বৈত দানোয়ার ডাকাতের আস্তানা ছিল। ওই ছেলেটির কোনো পূর্বপুরুষ নানা রকম অদ্ভুত লতাপাতা গাছগাছড়ার আকর্ষণে কিনে নিয়েছিলেন অঞ্চলটা। আয়ুর্বেদ শাস্ত্রে তিনি পণ্ডিত ছিলেন। বংশানুক্রমে সেই পেশাই চলেছে তাঁদের। কিন্তু মাত্র চতুর্থ পুরুষে এসেই
দানে দাতব্যে, কালের প্রভাবে, অকাল মৃত্যুর গ্রাসে দেখতে দেখতে ক্ষয়ে এলো সব। বংশে বাতি দিতে ভাঙা বাড়ি আগলে পড়ে রইল এই ছেলে আর তার পাল বিধবা পিসি। ছেলেটাকে পিসি মা হয়ে বুকে বুকে মানুষ করে তুললেন, আর মানুষ হয়ে উঠেই অমানুষ হয়ে গেল। নিয়ে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়ে রকের রাজা হলো। অর্থাৎ বন্ধু বান্ধব নিয়ে রুয়াকে বসে আড্ডাটাকেই জীবনের মূল মন্ত্র বলে মনে করল। এদিকে আর গুণ নাই, তার ঝাড় গুণ আছে। পাঠ্যপুস্তকে মন না থাক, যত রাজ্যের বাজে বই গিলতে ওস্তাদ, পেলেই হলো। এমনকি আলমারি ভর্তি ভর্তি পূর্বপুরুষদের ভেষজ বিদ্যার পোকায় কাটা বইগুলো পর্যন্ত। গোগ্রাসে গিলে বংশের ধারা অনুযায়ী জঙ্গল বিদ্যায় ওস্তাদ হয়ে উঠল। কোন গাছের কি গুণ, কোন পাতার রসে কোন রোগ নিরাময় হয়, কোন ছাল সেদ্ধ করে খাওয়ালে কোন মানুষ বেঁচে ওঠে, সব তার নখদর্পণে। লেক বেরিয়ে ফিরতে ফিরতে একদিন দেখা হয়ে গিয়েছিল। মেয়েটির হাকিম বাবা ভুরু কুঁচকে বলেছিলেন, ওহে, শুনতে তো পাই খুব ওষুধ বিশুধ শিখেছ। আমার বেয়ারাটা কদিন থেকে দাঁতের ব্যথায় ভুগছে, সারাতে পারবে? ছেলেটি তখনই মাথা নেড়ে বলল, নিশ্চয় নিশ্চয়, আপনি পাঠিয়ে দেবেন, ওষুধ দিয়ে দেব। সেই ওষুধের জন্যই হোক বা এমনিতেই হোক, দুদিনেই তার ব্যথা সেরে গেল। হাকিম সাহেব খুশি হয়ে বললেন, এ থেকেই দেখছি চেষ্টা করলে তুমি বহু অর্থ উপার্জন করতে পারবে। এই বলে পকেট থেকে 4টে টাকা বার করলেন। জিভ কেটে 3 হাত ছড়ে গিয়ে ছেলেটি বলল, আগে বহু অর্থ দিয়ে আমার কি হবে? সত্যি যদি কারোর অসুখ সারে, সেটাই সবচেয়ে বড় উপার্জন। এই বলে কয়েকদিনের মধ্যেই কোথা থেকে সব জমের অরুচি রোগী জুটিয়ে এক দাতব্য চিকিৎসালয় খুলে বসল। এবং সেই একই রোয়াকে সকাল থেকে টিকটিক করতে লাগলো ভিখিরির ভিড়। একে আড্ডা, তাই চিকিৎসালয়। ছেলেটির অবিমৃষ্যকারিতায় পাড়ার প্রাণ ত্রাহি ত্রাহি। অমন সুন্দর অভিজাত পাড়ায় এ একেবারে চরম ব্যতিক্রম। যেমনই বিকট এক দাঁত বার করা বাড়ি, তেমনই এক নিম্ন শ্রেণীর লক্ষ্মী ছাড়া প্রতিবেশী। ছেলেবেলায় যেসব ছেলেরা বন্ধুতা করেছে তার সঙ্গে, চেলাগিরি করেছে, বড় হয়ে উঠবার সঙ্গে সঙ্গে তারা চেনা চোখে তাকাতে অসম্মান বোধ করতে লাগলো। আস্তে আস্তে পদস্থ ব্যক্তিরা সবাই তাকে ভুলে গেল, তাকে তাদের সমাজ বহির্ভূত বলে মনে করতে লাগলো। কিন্তু ছেলেটির তাতে কিছু এসে গেল বলে মনে হলো না। যেন যা করছে ঠিক করছে, যেন সত্যি সে এদের চেয়ে পদমর্যাদায় এক তিলও ছোট নয়, এমনই তার মনোভাব। এই হাফ ভদ্রলোক এবং অশিক্ষিত ছেলেটার এই ঔদ্ধত্যের জন্য আরও গা জ্বলত সকলের। তারা চাইতেন যেমন সে ছোট, তেমনই ছোটর মতোই থাকুক, যেমন সে ভাঙা বাড়ির বাসিন্দা, তেমনই মেরুদণ্ড ভেঙেই থাকুক। কিন্তু মাথা উঁচু করে চলাটাই ছিল তার বেয়াদপির চরম। কিন্তু যার যার বাড়িতে সে স্বাধীন, ইচ্ছা থাকলেও উচ্ছেদ করা সহজ নয়। তাছাড়া এই যুদ্ধের বাজারের আচমকা গজিয়ে ওঠা বড়লোক পাড়ায় অনেকেই তার জমির বাসিন্দা। তার বোকামির সুযোগে অনেকেই তাকে ঠকিয়েছে, জলের দামে কিনেছে, সোনার দামে ছেড়েছে। সেই মেয়েটির বাবা, সেই রকচটা বিপত্নিক হাকিম ভদ্রলোকও এর ব্যতিক্রম নন। আগে বাবা বাছা বলে জমি কিনতে অনেকবার মেয়ে নিয়ে এসেছেন তিনি। মেয়েটির তখন 15 বছর বয়স ছিল। ছেলেটি চোখে চোখ পড়ল। আকর্ণ লাল হয়ে উঠতে তখন কোনো বাধা ছিল না তার। ছেলেটিরও তখন 19 বছর বয়স ছিল। তাকিয়ে থাকার মতো স্বাস্থ্য ছিল। পুরনো বাড়ি সংলগ্ন 3 বিঘে জমি ছিল। না, তখন অত জমি জায়গা দেখেনি মেয়েটি, ছেলেটিকেই দেখেছিল। পড়াশুনো ছেড়ে তখনও সে ছাড়া গরু হয়ে রকে আড্ডা দিতে বসেনি। বাবার জমি কেনা উপলক্ষে আসা যাওয়া করতে করতে কখন যেন একটু রং ধরেছিল বুকের মধ্যে। অবশ্যই অল্প বয়সের কাঁচা রং, মুছে যেতেও দেরি হয়নি। পুরো 1 বিঘে জমি কিনেই ঘনিষ্ঠতা কমিয়ে দিলেন বাবা, এবং 10 কাঠা জমি প্রায় 10 গুণ দামে বিক্রি করে বাকি 10 কাঠার উপরে সেই টাকাতেই বাড়ি তুলতে তুলতে
প্রায় অচেনা হয়ে গেলেন। মেয়েটির কচি 15, ভরা 16 গান হলো। সপ্তদশী অষ্টাদশী হয়ে রূপে গুণে কত যোগ্য যুবকের হৃদয়ে তরঙ্গ তুলল। তারপর বিয়ে পাশ করে যতদিনে MA পড়ুয়া পরিণত যুবতী হলো, ততদিনে 19 বছরের বিয়ে পঠনরত ছেলেটি লেখাপড়ায় ইস্তফা দিয়ে আরও খানিকটা জমি বেচে সেই টাকায় নিত্য ভিক্ষা তনুরক্ষা করে সিঁড়ির শেষ ধাপে নেমে গেল। অনেকে বলল, ছেলেটি এত বোকা যে পয়সাও চেনে না, নইলে লেখাপড়া না হয় নাই শিখল, ঠিকমতো এই জমি জায়গার বন্দোবস্ত করলেও ওর টাকায় খায় কে? কেউ কেউ বলল, আসলে ছোকরা একেবারে বকে গেছে। আর সবাই বলল, এ একটা পাড়ার নুইসেন্স। বলেই বাকি জমিটাও তেমনই জলের দামে হাতানো যায় কিনা সেই বিষয়ে চিন্তা করতে লাগলো। বাবাকে হান্টার হাতে ছুটে বাইরে আসছে দেখে বুকটা কেঁপে উঠল মেয়েটির। সে জানে এই পাড়ায় এই ছেলেটিকে কেউ দেখতে পারে না, কেউ চায় না যে সেখানে তাদের প্রতিবেশীর গৌরব নিয়ে বাস করে। তার বাবা তো আরোই চান না। কোথায় যেন একটা অকারণ চাপা বিদ্বেষ আছে। অনেক পরে, অনেক বয়সে মেয়েটি এই বিদ্বেষের একটা কারণ খুঁজে পেয়েছিল। আসলে তার বাবাই শুধু নন, ভিতরে ভিতরে ওই অল্প বয়সী নির্লোভ দরিদ্র ছেলেটির কাছে সকলেই যেন কোথায় নিজেদের একটু ছোট বোধ করতেন। তারা যে তাকে ঠকিয়েছিলেন এবং সে যে ঠকেছিল সেটা যেন তাদের উপরে তার একটা নীরব উপহাস ছাড়া আর কিছুই নয়। তারা বুঝেছিলেন সে মুড়ো বলে প্রতারিত হয়নি। তার চোখের উপরেই তার জমি অন্যকে 3 গুণ দামে বেচতে দেখেও সে যে সেই একই নির্দিষ্ট দামে আবার অন্যের কাছে বিক্রি করেছে, তার মধ্যে তার একটা প্রবল নৈতিক চেতনা ছাড়া আর কিছু ছিল না। সুযোগের কাছে আত্মবলিকে সে ঘৃণা করত। সেও তার পিসিও, ওইটাই ছিল তাদের আভিজাত্য। মেয়েটি দৌড়ে তার বাবার পিছনে পিছনে বাইরে এলো। খুব খারাপ লাগলো তার। সে বুঝল এই সুযোগ বাবা ছাড়বেন না। পাড়ার এই নিঃশব্দ কণ্ঠকটিকে এইবার তিনি উৎপাটিত করবেনই। আর বুঝতে পেরেই তার মনের গভীরে স্মৃতির মরচে পড়া দরজাটিতে যেন ঘা লাগল। হাকিম সাহেব মেয়ের ব্যাকুল্লাক উপেক্ষা করে সোজা ঢুকে পড়লেন ছেলেটির বাড়ির মধ্যে। সামনের পড়ে থাকা ঘাস জঙ্গলের জমি পেরিয়ে অন্দরের বারান্দায় এসে উঠলেন। পায়ের শব্দে চমকিত হয়ে ঘুমটা টেনে বেরিয়ে আসতে আসতে ছেলেটির পিসিমা বললেন, কে? সেই কোথায় কোথায় সেই স্কাউন্ড্রেল? বাবার প্রচণ্ড গলা সেই নীরব নির্জন পাড়ার বাতাসকে মুখর করল। লজ্জায় দেওয়ালের আড়ালে নিজেকে মিশিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি। পিসিমা সহসা থতমত খেয়ে গেলেন। আঙুলে পেজমার্ক করে একখানা বই হাতে তৎক্ষণাৎ ছেলেটি এসে দাঁড়ালো। আঙ্কে, এই যে আমি। স্মিত হাসে চোখে চোখে তাকিয়ে বলল, এই পাড়ায় ওই বিশেষণটা নিশ্চয়ই একা আমার পাও না, কিন্তু বাইরে কেন? অভ্যর্থনায় ব্যস্ত হয়ে উঠল। আসুন আসুন, ভিতরে আসুন। কতকাল পরে আবার আপনার পায়ে ধুলো পড়ল এই ভাঙা বাড়িতে। হাকিম সাহেব মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপরেই গর্জে উঠে বললেন, না, তোমার ভাঙা ঘরে আমি পা ফেলতে আসিনি, এসেছি তোমাকে শিক্ষা দিতে। সে তো 100 বার। আপনি আমার বয়সে কত বড়, আপনার কাছ থেকে তো শিক্ষা নেওয়াই উচিত আমার। তুমি ইয়ার্কি করছো আমার সঙ্গে? আমি তোমার ইয়ার্কির পাত্র? আপনি ভুল করছেন। জানোয়ার, শোনো, পাড়ার মধ্যে তোমার অনেক বেয়াদপি আমরা সহ্য করেছি, কিন্তু আর না, আর আমি তোমাকে ছাড়ব না। নিশ্চয় ছাড়বেন না, কিন্তু কোনো অসভ্যতা করেছি বলে তো? নিশ্চয়ই করেছ, আলবাত করেছ। তুমি কি বলেছ আমার মেয়েকে? তাকিয়ে থাকলো ছেলেটি। স্পষ্ট করে বলল, মিথ্যে কথা বলিনি তো। জুতিয়ে তোমার দাঁত ভেঙে দেবো, রাস্কেল, র্যাগামাফিন। এরপরে ছেলেটি রোদে জলে পোড় খাওয়া ফর্সা তামাটে হয়ে যাওয়া রংটা
যেন বড় বেশি লাল দেখালো। বলিষ্ঠ হাতের মুঠোটা একটু শক্ত হলো, কিন্তু চোখের কোলে হাসল সে। ঠান্ডা গলায় বলল, আপনার মতো একজন গণ্যমান্য ব্যক্তির পক্ষে কি আমার মতো একজন সামান্য লোকের বাড়ি বয়ে এসে ঝগড়া করা মানায়? আপনি শান্ত হন, বাড়ি যান। আপনার মেয়েকে গিয়ে ভালো করে জিজ্ঞেস করে দেখুন কোনো অসম্মানকর কথা আমি তাকে বলেছি কিনা, এবং এটাও জিজ্ঞেস করবেন এমন কোনো দিন ছিল কিনা। চুপ করো বেয়াদব, এবার আমি তোমাকে পুলিশে দিয়ে ছাড়ব। যেমন কুকুর তার তেমন মুগুর। গরম তেলে জলের ছিটের মতো চিড়বিড় করতে করতে রেগে বেরিয়ে গেলেন তিনি। আর তিনি যতক্ষণে বাড়ি এলেন তার আগেই মেয়েটি বাবার অভদ্রতায় অশ্রুমুখী হয়ে বিছানায় এসে লুটিয়ে পড়ল। আশ্চর্য! আবার পরদিনই ল্যান্সডাউন রোডের মোড়ে ট্রাম স্টপে ছেলেটির সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল। প্রথমটায় সে দেখতে পায়নি। ছেলেটি সহাসে এগিয়ে এসে বলল, এই যে দৈব আর কাকে বলে। মেয়েটি তৎক্ষণাৎ অন্যদিকে ঘুরে দাঁড়ালো। অতীতে কখন কোন বয়সে কি করেছিল, এখন এই বয়সে সে কথা মনে রাখবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া কালকের ব্যাপারে একটু লজ্জাও ছিল। কিন্তু ছেলেটি নাছোড়, একদিকে চোখটা একটু তুলে দিয়ে বলল, নিজেই তো যথেষ্ট শাস্তি দিয়েছিলে, আবার চাবুক হাতে বাবাকে পাঠিয়েছিলে কেন? মেয়েটি যেন শোনেনি, এমনই তার ভঙ্গি। আর পাঠালেই যদি, একটা চাকর বাকর কাউকে পাঠালেই তো পারতে। ছোট লোকেরাই ছোট লোকের সঙ্গে যুঝতে পারে। সহসা মেয়েটি ঘুরে দাঁড়ালো। তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। তোমার কি ধারণা এই সহজ সত্যটা এতক্ষণেও আমি বুঝিনি? তবে আর কি? তবে এই যে জেনে শুনে বিষ করেছি পান। তোমার সম্পর্কে আমার এমন মোহ যে তুমি চড়ই মারো আর জুতোই মারো, চাবুক দিয়ে বাপকেই পাঠিয়ে দাও, আর চেন বাঁধা অ্যালসেশিয়ানকেই লেলিয়ে দাও, হৃদয় আমার অধীন হবে না। শোনো, আমি আবারও বলছি, আমি তোমাকে আজও সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। চিৎকার করে বলছি, ভালোবাসি, ভালোবাসি। এর বিরুদ্ধে পৃথিবী ভেঙে পড়লেও আমার কিচ্ছু করবার নেই। আমি ঘৃণা করি তোমাকে। তোমাদের পক্ষে সেটাই স্বাভাবিক এবং সেটাই সহনীয়। মৃদুপে ঝলসে উঠল মেয়েটি, যেন তা ব্যতীত অন্য কিছুর প্রশ্ন ওঠে। ছেলেটির চোখে মুখেও তীর্যক হাসি ফুটে উঠল। ওঠে না? না। আহা, এখন না উঠুক, কখনো তো উঠেছিল। আমি তখনও জানতাম সেটা ছলনা। ইচ্ছে করলে এই কথাটাও তোমার বাবাকে জানিয়ে দিতে পারো, কিন্তু ট্রাম এসে গেল। এই ট্রামে আমি উঠব না। আমি উঠব বলে? নিশ্চয়ই। আমাকেও তাহলে গণ্য করছো? হ্যাঁ, যেমন সরীসৃপকে করি। বাহ, সুন্দর উপমা দিয়েছ। কথা দিচ্ছি আমি পরের ট্রামে যাব। কথা দিচ্ছি আর কোনোদিন কোনো কারণে তোমাকে আমি বিরক্ত করব না। যদি কখনো ভুলতে পারি তখনই আবার দেখা হবে, তার আগে নয়। লাল বাতি জ্বালিয়ে ট্রাম এলো। মেয়েটি উঠে পড়ল। কি ভেবে জানালা দিয়ে মুখ বাড়িয়ে পিছন ফিরে তাকালো। ধীরে ধীরে রাস্তা পার হয়ে যাচ্ছে ছেলেটি। একটু আনমনা হয়ে গেল। অথচ কাল রাত্রে বাবার আচরণের জন্য কত লজ্জিত হয়েছিল, দুঃখিত হয়েছিল। আর সুযোগ পেয়েও সে কথাটা জানানো গেল না। মাঝখান থেকে আবার ঝগড়া করল। মর্যাদার দেওয়াল বড় শক্ত। সপ্তাহ 3 বাদে হঠাৎ 2জন পুলিশের ভদ্রলোক এসে হাজির। মেয়েটি বাড়ি ছিল না। এসে চাকরদের মুখে শুনে অবাক হলো। পুলিশ? পুলিশ এসেছিল কেন? মিয়ারা বলল, তা তো জানি নে। সাহেবের সঙ্গে অনেক কথা বললেন। তেতলা বাড়ির ব্যারিস্টার সাহেব এসেছিলেন, কর সাহেব এসেছিলেন, তালুকদার সাহেবের বাবা এসেছিলেন। মেয়েটি গম্ভীর হয়ে গেল। খেতে বসে বলল,
বাবা, আমাদের বাড়ি নাকি আজ পুলিশ এসেছিল। বাবা বললেন, হ্যাঁ, কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে। কি দরকার? সব কথাই তোমাকে শুনতে হবে? মাতৃহীন মেয়ে, বাবার কাছে কঠিন কথা শোনার অভ্যেস নেই তার। 4 বোনের মধ্যে সে ছোট, অন্য 3 বোনের চেয়ে অনেকটাই ছোট। দিদিরা সব বিবাহিত এবং প্রবাসী। যখন দেখা হয় তারাও তাকে যথেষ্ট প্রশ্রয় দেয়। অভিমানটা তাই একটু বেশি। বাবার জবাবে আহত হয়ে চুপ করে গেল, কিন্তু মনের মধ্যে এক অজানা আশঙ্কা তাকে অস্থির করে তুলল, এবং এই অস্থিরতার নিরসন হতেও দেরি হলো না। পরের দিন কলেজ থেকে ফিরে এসে শুনল পাড়ার মেয়েদের সঙ্গে অশ্লীল ব্যবহার ও অঙ্গভঙ্গি করবার অপরাধে এবং নেশা করে গুন্ডা নিয়ে অধিক রাত পর্যন্ত হল্লা করবার দায়ে দুপুরবেলা পুলিশ এসে ছেলেটিকে ধরে নিয়ে গেছে। 5 সপ্তাহের জন্য হাজতবাস হয়েছে তার। শুনে স্তম্ভিত হয়ে বসে পড়ল সে। তারপরেই দৌড়ে এলো বাবার কাছে। এসব কি শুনছি বাবা? নোলা পাজামা পরে ড্রেসিং গাউন গায়ে দিয়ে খোলা বারান্দার হাওয়ায় আরাম চেয়ারে বসে চুরুট টানতে টানতে বাবা বললেন, কি? সুকুময়কে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। শুনছি তো। শুনছো মানে? তুমি জানো না? তা অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কি অন্যায় করেছে সে? যদি করেও থাকে, তুমি আর আমি দুজনেই তাকে যথেষ্ট অপমানিত করেছি। এ নিয়ে তুমি আবার পুলিশে খবর দিয়েছিলে। যা বোঝো না তা নিয়ে চেঁচামেচি করো না। এসব রিপু এমনি করে টিপে মারতে হয়। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো মেয়েটি। তার কপাল ঘেমে উঠল। রাগী গলায় বলল, তাই বলে মিথ্যে কথা বলে জেলে দেবে? হাকিম সাহেবও রেগে উঠলেন এবার। মিথ্যে কথা মানে? পাড়ার মেয়েদের সঙ্গে অসভ্যতা করেনি সে? না। তোমাকে ভালোবাসার কথা বলেনি? সেটা বলা আর অশ্লীল অঙ্গভঙ্গি করা, তার মধ্যে অনেক তফাৎ। কিচ্ছু তফাৎ নয়। নিশ্চয়ই তফাৎ। সুমিত্রা! এমন জোরে ডেকে উঠলেন হাকিম সাহেব, মেয়েটি কেঁপে উঠে থেমে গেল। ভয় বেহারা দৌড়ে এলো। পুরো 7 দিন বাপে মেয়েতে কথা হলো না। আর তার মধ্যে একদিন গিয়ে মেয়েটি দেখে এলো ছেলেটির ভাঙা বাড়ি দরজায় মস্ত এক তালা ঝুলছে। আরো 4 সপ্তাহ ধৈর্য ধরে কাটাতেই হবে। উপায় কি? তবু না খেয়ে না ঘুমিয়ে চেহারা খারাপ হয়ে গেল তার। কয়েকদিন জ্বরের জন্য কামাই করে বাসন মাজতে এসে ঠিকেজি শুধু সংবাদ দিল, জানো দিদিমণি, ওই সেনদাদা বাবুর পিসি নাকি কাল রাত্রে মারা গেছেন। মারা গেছেন? কি হয়েছিল? আর বলো কেন, দুঃখটা কি কম? দুঃখের চেয়ে অপমানটা বেশি। কথাই বলে মানির অপমান বজ্রাঘাত তুলল। উনি কি কম মানি মানুষ ছিলেন? উনি হলেন গিয়ে তোমার কর্তাবাবুর একমাত্র মেয়ে। কত জমজমাট করে বিয়ে হলো। তালুতে জিভ ঠেকিয়ে শুধু চুকচুক শব্দ করল। তারপর বাঁ হাতের পিঠে বাসন মাজা ছাই বাঁচিয়ে চোখ মুছল। আমি তো সব খবরই জানি দিদিমণি। যেদিন দাদাবাবুকে ধরে নিয়ে গেল সেদিন থেকে তিনি দাঁতে কিছু কাটলেন না, এক বিন্দু জলও না। দাদাবাবুর বন্ধুরা এসে কত চেষ্টা করলেন, কত হাতে পায়ে ধরলেন। 5 দিনের দিন এখান থেকে নিয়ে গেলেন তারা, কিন্তু বাঁচলেন না। আহা হা, কে এমন মৃত্যুজ্ঞ? অমন দেবযুগী মানুষটাকে কালি মাখিয়ে ধরিয়ে দিলে। ছি 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 ছি। পুলিশগুলোও হয়েছে তেমনি। কাকে নিতে কাকে নিবি চিন্তা করবি তো। দাদাবাবুর গুণের কি শেষ আছে গো দিদি? আমি তো আজকের মানুষ নই, দেখছি তো সব। যেমন বংশ তেমন স্বভাব। কি দয়া শরীর, কি বলবো। এই ধরো না, আমরা যেসব আছি, বড় বড় বাবুরা তো মরলেও চেয়ে দেখে না। ওইটুকু ছেলে, নিজের দিকে দৃষ্টি নেই। আমাদের জন্যে কত চিন্তা।
চিকিৎসে বলো, পথ্য বলো, ঠেকা বেঠেকায় টাকা বলো, মেয়ের বিয়েতে সাহায্য বলো, সব তো তিনি। আর ওই পিসি, অবস্থা যতই পড়ুক, বড় ঘরের মন যাবে কোথায়? আলুটা, কুমড়োটা, বাগানের ডাঁটাটা আকচার দিচ্ছেন, চাইলেই হলো। তারপর তোমার গিয়ে অত বড় বাড়িটা, নিজেরা তো দুখানা ঘরে থাকেন, বাকিটাতে তো যত গরিব দুঃখীর আস্তানা। ইচ্ছে করলে কি দুঘর ভাড়াটে বসাতে পারতো না? পারতো, তা বসাবে না। মান আছে যে। দাদাবাবু ওসব একেবারে ভালোবাসেন না। কিন্তু দোষ কি বলো? এই তো তোমরাও একতলার পিছনের ঘর দুটো ভাড়া দিয়েছ, সেলামি নিয়েছ। তোমাদের কি টাকার অভাব? বরং ওনাদেরই আজ চলে তো কাল চলে না। শুধুর বাসন মাজায় যত হাত চলে, মুখ চলে তার চেয়েও বেশি। মেয়েটি সরে গিয়ে জানালায় দাঁড়ালো। পরের দিন সকালে চায়ের টেবিলে বসে রুটিতে মাখন মাখাতে মাখাতে মেয়েটি তার বাবাকে বলল, সুখময়ের পিসিমা যে কাল মারা গেছেন, তা কি তুমি জানো? হাকিম সাহেব মেয়ের মুখের দিকে একটু তাকিয়ে বললেন, জানি। আমার খুব খারাপ লাগছে বাবা। হাকিম সাহেব জবাব দিলেন না। তুমি কি এখনো বলবে যে তোমরা পাড়ার লোকেরা মিথ্যা বলে তাকে ধরিয়ে দিয়ে অন্যায় করনি? হাকিম সাহেবের মুখ খবরের কাগজে আড়ালেই ঢাকা রইল। মেয়েটি ঢোক গিলে বলল, বাবা শোনো। কি? আমি একবার জেলে সুখময়ের সঙ্গে দেখা করতে যাব। কার সঙ্গে? সুখময়ের সঙ্গে। আমার অসম্ভব খারাপ লাগছে বাবা, আমি থাকতে পারছি না। কিন্তু জেলে গিয়ে তার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়। কেন? সে সেখানে নেই। কোথায়? খালাস হয়ে গেছে। কিন্তু 5 সপ্তাহ তো হয়নি। হাত থেকে কাগজটা ফেলে দিলেন হাকিম সাহেব। হ্যাঁ, আমি স্বীকার করছি, তাকে এইভাবে শাস্তি দেওয়াটা আমাদের ঠিক হয়নি। সেজন্যই চেষ্টা চরিত্র করে 5 সপ্তাহের বদলে 2 সপ্তাহেই যাতে খালাস পায় তার ব্যবস্থা করেছিলুম। তাহলে অপরাধটা কিছু না, আইন আদালত সবই বানানো সাক্ষীর উপর নির্ভর করে। জানি না, যাও। মেয়েটি রুদ্ধস্বর হলো। বাড়িটা তো তেমনই তালাবন্ধ আছে বাবা, তাহলে সে কোথায় গেল? গেছেই কোথাও। এই বাড়িতে যে ফেরেনি তা তো দেখতেই পাচ্ছ। ফিরবে না? নাও ফিরতে পারে। তাহলে সত্যি তাকে তোমরা তাড়িয়ে ছাড়লে? হাত মুঠো করে ঠোঁট কামড়ে রক্ত বার করেও মেয়েটি তার উদ্ধত চোখের জলকে বাঁধ মানাতে পারল না। 15 বছর বয়সের প্রথম বসন্তের কুঁড়ি ছিঁড়ে গেলে লাগে বই কি, খুব লাগে। মর্যাদার দেয়াল সেদিন চোখের নোনা জলে ক্ষয়ে গেল। টেবিলে নিচু হয়ে হাতের মাঝে মাথা রেখে, শুধু বাবার সামনেই না, ভয় বেয়ারাদের উপস্থিতি ভুলে গিয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো মেয়েটি। দিদিমণি। নির্দিষ্ট রাঁধুনি এবং আয়া মতিয়ার ডাকে চমকে চেয়ার থেকে এলানো মাথা উঠিয়ে খাড়া হয়ে বসলেন মিস মিত্র। মেলা বেলা হই গেল, আপনি স্নান করিয়ে এলেন? হ্যাঁ, জল দিয়েছ? ইদারা থেকে ঠান্ডা পানি তুলিয়ে দিয়েছি। ঠিক, এবারে স্নান করার দরকার, মাথাটাও ঘষে নিলে হয়। মিস মিত্র আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়ালেন। বিকেলের দিকে চা খেয়ে ঘুরে বেরিয়ে এলেন। অনেকটা হালকা লাগলো মন। আলো জ্বালিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে এলো খোপা খুলে ঝড় ছাড়িয়ে বেনি বাঁধতে বসলেন। ইস, চুলগুলো একেবারে গেছে, অথচ কত চুল ছিল। তালুর কাছে একটা চিকচিকে পাকা চুল চোখে পড়ল। টেনে তুলে ফেললেন সেটা। একটু হাসলেন। না, চিনতে পারেনি।
বারবার কথা নয়। 21 বছরের মেয়ে এখন 45 বছরের প্রৌঢ়া মহিলা, চেনবার কথা নয়। অথচ তিনি কিন্তু এক পলকেই চিনে ফেলেছেন। বেশি কিছু তো বদল হয়নি। একটুও বয়সের ছাপ পড়েনি চেহারায়। নাকের কাছে এক ফোঁটা ভাঁজ নেই। মুখের ভাব তেমনই শান্ত গম্ভীর, চোখের দৃষ্টি তেমনই তীক্ষ্ণ। একটু ভুল হলো, মুখের ভাবটা একটু বদলেছে। আগে এতটা শান্ত ভাব ছিল না, অস্থির ছিল, বিদ্রূপ ছিল, এখন প্রশান্ত। কথা বলতে বলতে চুলে আঙুল চালাবার অভ্যাসটাও তেমনই আছে। চুলও আছে, কেবল কাঁচা পাকা মিশেছে, এই যা তফাৎ। ভবিতব্য আর কাকে বলে? ঘুরে ফিরে শেষে কিনা সেই মেয়ে এই মানুষটির কাছে চাকরি করতে এসেছে। কোথাকার জল কোথায় গড়ায় সেটা দেখাও একটা কম অভিজ্ঞতা নয়। যে পাড়া থেকে অত কাণ্ড করে অতগুলো লোক এই মানুষটাকে তাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলেন, শেষ নিঃশ্বাস ফেলতে আজ আর তারা কেউ বাকি নেই। সর্বপ্রথম গেলেন তার বাবা। ওই ঘটনার 1 বছরের মধ্যেই থ্রম্বোসিসের আক্রমণ হলো। সব মিলিয়ে 14 দিন রোগ ভোগ করে অচৈতন্য অবস্থাতেই মারা গেলেন। মৃত্যু যে এমন গায়ে গায়ে ফিরছিল টের পাননি। উইল করে রেখে যাননি কিছু। টেলিগ্রাম করে দিয়েছিল দিদিদের। সবাই ছুটে এলেন। সব শেষ করে আবার ছুটে চলে গেলেন। বড়দি নিয়ে গেলেন তাকে। বাড়িটা রইল ভাড়াটেদের দখলে। এমএ পরীক্ষা দেওয়া হলো না। বসে বসে ভালো লাগে না বলে স্কুলে চাকরি নিলে একটা। আর তারপর থেকে ঘুরতে লাগলো ঘানি। না ঘুরিয়েই বা কি করতো তখন? বাড়ি তো ওই একটি, অধিকারী 4 জন। নগদ টাকা যা ছিল তাও 4 ভাগে ভাগ হয়ে আর কতটুকুই বা ভাগে পড়ল। দিদিরা ভুলে গেলেন বাবা তাদের এক একজনকে প্রায় 14-15 হাজার টাকা খরচ করে বিয়ে দিয়েছিলেন, এবং সে অবিবাহিতা। সর্বসাকুল্যে কুড়িয়ে কাচিয়ে মোট 7,000 টাকা সঞ্চিত ছিল। মেয়েদের বিয়ে না দিলে সেই টাকার সঙ্গে মিলিয়ে অঙ্কটা এক জীবনের পক্ষে বেশ বেশি দাঁড়াতো। কিন্তু জামাইবাবুরা ন্যায়বান, অতএব অবিবাহিত বলে যে অন্য 3 জনকে বঞ্চিত করে তাকেই সবটা দিয়ে দেবেন তা দিলেন না। বাড়ি ভাড়ার টাকাটাও যেমন 4 ভাগ করে পাওয়া যেত, এ টাকাও তাই হলো। মিথ্যে বললে দোষ হবে। দিদিরা তাকে বিয়ে দিতে চেয়েছিলেন, যার যার পছন্দ মতো পাত্র নির্বাচনও করেছিলেন। তারই কাউকে মনে ধরেনি। অতএব কুমারী জীবনে চাকরি ছাড়ার গতি কি? নিজের স্বামীর উপর বসে খাওয়া যায় বলে তো আর বোনের স্বামীর উপর তা চলে না। চাকরি করতে করতেই একসময় এমএটা পাশ করে নিলে। বিটিটাও বাদ গেল না। মেয়ে ঠেঙাতে ঠেঙাতে তখন যেন তার চুল পেকে গেল। এখানে এসেছিল 2টি কারণে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মফস্বল স্কুলের পক্ষে অত্যধিক মাইনে এবং আনুষঙ্গিক সুবিধে। দ্বিতীয় হচ্ছে এখানকার জলবায়ুর খ্যাতি, উষ্ণ প্রস্রবণের আকর্ষণ। ইদানিং স্বাস্থ্যটাও তার ভালো যাচ্ছিল না। পাতলা চুলে বেনি পাকিয়ে সুমিত্রা দেবী বাইরে এসে বসলেন। জায়গাটি সত্যি সুন্দর। উদ্দাম প্রকৃতিকে শৃঙ্খলাবদ্ধ করে এমন কাজে খাটিয়ে যোগ্যতার পরিচয় দিয়েছেন ভদ্রলোক। বাকি জীবনটা এখানে এই নতুন স্কুল গঠনে কাটিয়ে দিতে পারলে নিতান্ত মন্দ কি। বুকের কোথায় যেন একটা কাঁটা ফুটল। তা বলে ভদ্রলোক একেবারে চিনতে পারলেন না তাকে? একেবারেই না। পারলে কি চোখে মুখে কোথাও ধরা পড়তো না সে কথা? চোখে চোখে তো তাকিয়েছিলেন মিস মিত্র। কোথায় তরঙ্গ? নাকি সবই স্বেচ্ছাকৃত ভান? চিনতে পেরেও না চেনার অভিনয় করা? অসম্মানের বেদনা অনুভব করলেন তিনি। আর সেই মুহূর্তে মনস্থির করলেন, না, এখানে তিনি থাকবেন না। কিন্তু থাকবেন না ভাবলেই তো আর ছেড়ে চলে যাওয়া যায় না। প্রথমত একেই এরকম আচমকা চলে যাওয়ার কি অছিলা দেবেন?
তাছাড়া ভদ্রলোক সত্যি যদি চিনতে না পারেন সে একরকম, যদি চিনতে পেরেও না চেনার ভান করে থাকেন তাহলে তিনি অনায়াসে এই চলে যাওয়ার আসল কারণটা ধরে ফেলে মনে মনে হাসবেন। সুতরাং সেই পরাজয়ের গ্লানি সহ্য করাও সম্ভব নয়। আর আরও একটা কারণ, কি কারণ তা স্পষ্ট জানেন না মিস মিত্র, কিন্তু ভিতরে ভিতরে কোথায় যেন একটা সূক্ষ্ম টানও অনুভব করছেন থাকবার জন্য। এই করে করেই কোথা দিয়ে একটা মাস কেটে গেল। এর মধ্যে দৈবাত মাত্র 2 দিন দেখা হলো ভদ্রলোকের সঙ্গে, একদিন একটা মিটিংয়ে আর একদিন স্কুলের করিডোরে। সম্ভাষণ বিনিময় হলো। ভদ্রলোকের ভদ্রতার ত্রুটি ধরা শক্ত। বিনীত হাস্যে কুশল প্রশ্ন করলেন, সুখ সুবিধার খোঁজও নিলেন, কিন্তু তবু যে বুকের মধ্যে কোথায় জ্বলতে লাগলো কে জানে। এখানকার কাজ খুব ভালো। অন্যান্য শিক্ষয়িত্রীরা সহজ সরল মিশুকে, কর্তৃপক্ষ অতুলনীয়, মেয়েরা বাধ্য নম্র এবং সংখ্যায় অল্প। তাকে মান্য করে সবাই, পছন্দও করে। আপত্তির প্রশ্নই ওঠে না কোনো। তবু একদিন একটু অসুস্থ হলেন তিনি। রামরতনবাবু এসে 3 বার খোঁজ নিয়ে গেলেন। কেরানিবাবু এলেন, টিচাররা এলো। যত্ন পথ্য ব্যবস্থা কিছুরই অভাব ঘটল না। শুধু স্কুলের প্রতিষ্ঠাতা সুখময় সেনী একবার এসে দেখা করবার সময় পেলেন না। অথচ শোনা যায় তিনি দয়াময়। তার ক্যাম্পাসে কারণ মাথাটুকু ধরলেও তিনি নাকি ব্যস্ত হয়ে ছুটে আসেন, দরকার মতো ওষুধ দেন। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস সুষমা হালদার এই বিষয়ে তার নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন, এবং সে কথা মিস মিত্রের কানে সুধা ঢালল না। বিছানায় শুয়ে শুয়ে যত অসুখ তার চেয়ে বেশি ঝটপট করতে লাগলেন তিনি। সারা সকাল সারা দুপুর বসে কি সব হিজিবিজি লিখলেন আর ছিঁড়লেন। তারপর একটি পদত্যাগপত্র লিখে বারান্দায় এসে বসলেন। বৃদ্ধ রামরতনবাবু আবার এলেন খবর নিতে। বারান্দায় বসতে দেখে খুশি হয়ে উঠলেন। তাহলে একটু ভালো আছেন মা লক্ষ্মী? মিস মিত্র সে কথার জবাব না দিয়ে বললেন, মিস্টার সেনের সঙ্গে আমার একটু দরকার ছিল মৌলিক মশাই। ও, তা উনি তো এখনো ফেরেননি। কোথায় গিয়েছেন? নালা যেন একটু প্রশমিত হলো। যে মানুষটা এখানেই নেই তিনি আর কি করে দেখতে আসবেন? মনে মনে যেন একটা সান্ত্বনা পেলেন। থাকলে নিশ্চয়ই আসতেন। চোখে দেখে যতই না চেনার ভান করুন, পুরো নামটা তো এতদিনে জেনেছেন। ভুল করবার প্রশ্ন ওঠে না কোনো। রামরতনবাবু বললেন, সেই বেলা 10টায় শহরে গিয়েছেন, এখনো তো ফিরলেন না। শহরে বেলা 10টায়? উনি জানতেন না যে আমি অসুস্থ? জানতেন বই কি, আমি নিজে বলেছি তাকে। তবে বলে মিস মিত্র কথা গড়িয়ে নিলেন, মানে আমার যে এখানে শরীরটা ভালো থাকছে না সে কথা আমি তাকে জানাবো ভেবেছিলাম। শহরে যে যাবেন? মাথা চুলকুলেন রামরতনবাবু। তা তো কিছু বললেন না তখন। যখন উঠলেন আমি ভাবলাম আপনাকেই দেখতে আসছেন, আর আপনি যা যা বলে দিয়েছিলেন আমি তো সবই তাকে বলেছি। আমি আবার কি বলেছিলাম? ওই শরীর খারাপের কথাটা ওকে জানিয়ে দিতে বললেন না? কান গরম হয়ে উঠল মিস মিত্রের। নিজের উপরে তার ধিক্কার হলো। ছি 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 ছি, এমন কাঙাল হয়ে উঠেছেন তিনি। না না, আর একদিনও এখানে না। নিজেকে আর বিশ্বাস নেই তার। শুনুন। ঘরে গিয়ে তিনি পদত্যাগপত্রখানা নিয়ে এলেন। আমি অত্যন্ত দুঃখিত এটা দিতে হচ্ছে বলে। এখানে আপনাদের সঙ্গে কাজ করতে এসে আমি সত্যি সত্যি সুখী হয়েছিলাম। আপনাদের স্নেহ যত্ন ভালো ব্যবহারের কোনো তুলনা নেই। যতদিন বেঁচে থাকব
এই সুন্দর গ্রামটির কথা মনে থাকবে আমার, কিন্তু তবু যে এই চাকরি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেটা আমার নিতান্তই দুর্ভাগ্য। সে কি? রামরতনবাবু আকাশ থেকে পড়লেন। এ আপনি কি বলছেন? রেজিগনেশন লেটারটা আমি মিস্টার সেনের হাতে নিজেই দিয়ে যাব ভেবেছিলাম। একই কথা, আপনিই রাখুন। সত্যি বলতে কি, আপনারই তো স্কুল, কিন্তু ছুটি আমাকে কালই করে দিতে হবে। জানি এ আমার একটু অন্যায় অনুরোধ, এবং আপনাদের অত্যন্ত অসুবিধে হবে, কিন্তু বড় জরুরি। কাল? হ্যাঁ, কালই আমি ভোর 6টায় ট্রেনে রওনা হয়ে যাব। কলকাতা যাওয়াটা আমার বিশেষ দরকার। আজ যেতে পারলে আজকেই ভালো ছিল, কিন্তু আপনি অসুস্থ। কর্তাবাবু এসে শুনলে কি রাজি হবেন? কর্তাবাবুর নামে প্রায় জ্বলে উঠেছিলেন মিস মিত্র। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বললেন, হবেন। আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়ালেন তিনি। সুখময় সেন 40 মাইল দূরে শহরে এসেছিলেন ডাক্তার ডাকতে। গ্রামের লোকের কাছে তিনি যতই ধন্বন্তরী হন না কেন, এই মহিলার কাছে তার কানা কড়িও দাম নেই, তা তিনি জানেন। বিদেশ বিভুঁইয়ে কাজ করতে এসেছেন, কেনই বা? আর তাদেরই কাজ। আশ্চর্য, দেখতে কি আশ্চর্যভাবে একই রকম আছেন, চুলের ডৌলটা পর্যন্ত। অসুখ বিসুখ জেনেও বিনা চিকিৎসায় ফেলে রাখতে পারবেন না তাকে। আর এক কাজে এলে 5 কাজ ছেড়ে যেতে হয়। যেমন একটু দামি দেখে খান কয়েক বেতের চেয়ার কিনলেন, পছন্দ হবে তো। একখানা আধুনিক ডিজাইনের স্প্রিংয়ের গদিয়াটা খাট কিনলেন, নিশ্চয়ই তক্তপোষটায় শুতে ওর কষ্ট হচ্ছে। একটা সুন্দর ছোট সেক্রেটারিয়েট টেবিলও কিনলেন। এই রকম টুকটাক আর কি, সবই নতুন হেডমিস্ট্রেসের জন্য। তাছাড়া অসুখ করেছে, ওই গণ্ডগ্রামে তো কিছুই পাওয়া যায় না, সেজন্য রুটি, মাখন, জ্যাম, জেলি, আপেল, কলা, সন্দেশ, ভালো চা, কফি, 1 টিন বিস্কুট, যা যা মনে পড়ল তাই 2 হাতে কিনলেন। আর কিনে খুব খুশি হলেন। হলোই বা পরিশ্রম, তবু মাঝে মাঝে কারোর জন্যে কিছু করতে এত ভালো লাগে। কিন্তু সুযোগ আসে কই জীবনে? শহরের সেরা ডাক্তার ডক্টর মৈত্রকে কল দিয়ে গেলেন। কথা রইল কাল তিনি বেলা 10টার মধ্যে গিয়ে পৌঁছবেন। আজ কিছুতেই পারলেন না। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। এসে দেখলেন বাড়ির বারান্দায় বসে অপেক্ষা করছেন রামরতনবাবু। তাকে দেখেই উঠে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে বললেন, কি ব্যাপার, এত রাত করে বসে রয়েছেন? আজ আপনি শহরে যাবেন জানাননি তো? হঠাৎ গেলাম কি না? দরকার ছিল তো আমাকে বললেন না কেন? নিবারণবাবুও যেতে পারতেন। না না, আসলে কতদিন বেরোই না, বেরোলাম একটু। সেই সঙ্গে মানে অসুখ করেছে বলে ডক্টর মৈত্রকেও কল দিয়ে এলাম একটা। জানেন তো বড় বড় ডাক্তারদের ধরা কত শক্ত। কাল বেলা 10টার আগে সময় হলো না আসবার। আর হ্যাঁ, বিলাস করলেন একটু, কতগুলো নতুন ফার্নিচারও কিনলুম। ফার্নিচার? হ্যাঁ, হেডমিস্ট্রেসের কোয়ার্টারের জন্যে। যেগুলো আছে বড্ড পুরনো। মহিলা কি ভাবছেন? কিন্তু রামরতনবাবু ইতস্তত করলেন। কি হয়েছে বলুন তো? পাকা চুল, অবনত মস্তক রামরতনবাবুর দিকে তাকালেন তিনি। মানে আমাদের নতুন হেডমিস্ট্রেসের কথাই বলছিলাম। কেন, কি হলো? অসুখ বেড়েছে? প্রায় আতঙ্কিত শোনালো সুকুমার সেনের গলা। আগে না, শরীর ওনার ভালোই আছে বেলা, কিন্তু উনি আর থাকতে চাইছেন না। এই দেখুন না। চিঠিটা হাত বাড়িয়ে দিলেন। কাল ভোরের গাড়িতেই যাবেন ঠিক করেছেন। ও। সুকুমার সেন স্থির হয়ে রইলেন কয়েক মুহূর্তের জন্য।
তারপর পদত্যাগপত্রখানার উপর চোখ বুলোলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, আচ্ছা, আমি দেখছি। আপনি বাড়ি যান, এবার বিশ্রাম করুন গিয়ে। নমস্কার করে রামরতনবাবু উঠলেন। সুখময় সেনও আর ঘরে ঢুকলেন না। ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে মাঠে নামলেন। দেখা করবার পক্ষে রাত একটু বেশি, তা হোক। কোয়ার্টারের কম্পাউন্ডে এসে মতিয়াকে ডেকে তুলে স্লিপ পাঠালেন। ঘরে আলো জ্বলছিল, বোঝা গেল মহিলা এখনো ঘুমিয়ে পড়েননি। আকাশ ভরা তারা, কোণের দিক থেকে ধীরে ধীরে চাঁদ উঠে আসছে। আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। এতক্ষণে নিয়াকিয়া নদীতে জোয়ার এলো বোধ হয়। নদীর বয়স নেই, মানুষের বয়স আছে। সুখময় সেন ক্লান্ত ভঙ্গিতে সামনের তেঁতুল গাছটায় ঠেস দিয়ে দাঁড়ালেন। দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে এলেন মিস মিত্র। গায়ে চাদর জড়ানো, চুল খোলা, পায়ে চটি। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল তাকে। গাছের ঠেসান থেকে বারান্দায় এসে উঠলেন সুকুমার সেন। নমস্কার জানিয়ে বললেন, জানি দেখা করবার পক্ষে অত্যন্ত অসময়, কিন্তু উপায় ছিল না। যথোচিত গাম্ভীর্য বজায় রেখে মিস মিত্র বললেন, আসুন, ঘরে আসুন। মতিয়া বারান্দায় রইল। তারা দুজনে বসবার ঘরে এসে বসলেন। সুকুমার সেন আর সময় নষ্ট করলেন না। পদত্যাগপত্রখানা পকেট থেকে বার করে বললেন, এর অর্থ কি? ভালো না লাগলে যে চলে যাবেন, সে বিষয়ে তো কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু আপনি নাকি কাল ভোরের ট্রেনেই চলে যেতে চাইছেন? হ্যাঁ। কিন্তু সেটা তো হবে না। কেন? একটু অনধিকার হস্তক্ষেপ হয়ে যাচ্ছে নাকি? জানি না, কিন্তু এই অসুস্থ শরীরে আপনাকে যেতে দেওয়া যাবে না। আপনার কথাই চরম বলে ধরে নিচ্ছেন কেন? কোনো কোনো ক্ষেত্রে তা নিতে হয়। আপনার ক্ষেত্র বিশেষ হবার জন্য সম্মানিত বোধ করছি, কিন্তু আমি কালই যাব। একটু চুপ করে রইলেন ভদ্রলোক। তারপর বললেন, বেশ। তার গম্ভীর গলা আরও একটু গম্ভীর শোনালো। শুধু এই কথাটা বলতেই কি আপনি রাত 10টার সময় আমার ঘুম ভাঙালেন? অন্যায় হয়েছে। স্বীকারোক্তিতেই সব অপরাধ কালো নয় না। কি করলে হয় বলুন? দিনের এতগুলো ঘন্টার মধ্যে আরও নিশ্চয়ই অনেক সুযোগ ছিল আসবার। আমি শহরে গিয়েছিলুম, কিন্তু বেলা 10টা পর্যন্ত ছিলেন। 10টার সময় আপনার অসুখের খবর পাই, আর তক্ষুনি বোধহয় শহরে যাবার দরকার পড়ে। মিস মিত্র অনিচ্ছা সত্ত্বেও তার গলার উষ্ণতা ঢাকতে পারলেন না। ভদ্রলোকের গলা তেমনই শান্ত, তেমনই খাদে। তাই তো দাঁড়াচ্ছে। বিবেক বলে যে একটা কথা আছে, সেটা কি আপনি জানেন? বিবেক? এক পলক তাকিয়ে থেকে নিজস্ব ভঙ্গিতে একটু হাসলেন ভদ্রলোক। বললেন, আপনার কি মনে হয়? সেটা থাকলে ব্যবহার অন্যরকম হতো। তাই কি? আর শৈশব হার মানতে অনভ্যস্ত মিস মিত্র সুকুমার সেনের কথা বলবার নিষ্প্রিয় ধরনে অপমানিত বোধ করলেন। গলার স্বর চড়িয়ে বললেন, ভাববেন না আপনার কাছে কাজ করতে এসেছি বলে আপনার অধীনতা আমি এক নিমেষের জন্য মেনে নিয়েছি। ভাবিনি। তবে কি ভেবেছেন আপনি? এতদিন কি ভেবেছি বলে লাভ নেই। এই মুহূর্তে আপনার স্বাস্থ্যের কথাই ভাবছি। শুনতে তো পাই মস্ত এক ধন্বন্তরী। এতই যদি উদ্বেগ, শহরে বেড়ানো বন্ধ করে চিকিৎসক হিসেবেও তো একটা খোঁজ নিতে পারতেন। সেই জন্যে গিয়েছিলাম। এখানে কোনো বড় ডাক্তার নেই। চুপ করে গেলেন মিস মিত্র। তাও তো দেখুন, অত তাড়াহুড়ো করে গিয়েও জানা গেল না ডাক্তারবাবুকে। আপনাকে একবার দেখানো গেল না। কাল বেলা 10টার আগে আসতে পারবেন না তিনি। তখন আপনি কোথায়? ও,
কিন্তু এবার শুয়ে পড়ুন। আপনাকে অকারণে বিরক্ত করলাম, সেজন্য আমি সত্যি দুঃখিত। কাল সকালে ঠিক সময়ে গাড়ি আসবে, রামরতনবাবু স্টেশনে তুলে দিয়ে আসবেন। ভদ্রলোক বিদায় নিলেন। দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসে মিস মিত্র বললেন, বড় ডাক্তার তো বেলা 10টার সময় আসবেন, তার আগে ছোট ডাক্তারের কোনো নির্দেশ নেই? কি? ফিরে তাকালেন সুখময় সেন। চোখে চোখ রেখে মিস মিত্র স্থির হলেন। সঙ্গে সঙ্গে প্রায় 50 বছরের পুরনো বুকের মধ্যে যেন নতুন রক্তের আলোড়ন অনুভব করলেন ভদ্রলোক। অনেকগুলো বিহ্বল মুহূর্ত গড়িয়ে যেতে দিলেন নিঃশব্দে। উপলব্ধি করলেন, শুধু নদী নয়, মানুষের হৃদয়েও একটা চিরন্তর জোয়ার ভাঁটা আছে, স্তব্ধ হয়ে ঘুমিয়ে থাকে। উপযুক্ত ইন্ধন পেলে সমুদ্রের মতোই উত্তাল তরঙ্গে দুকুল ভাসিয়ে নিয়ে যায়। দুঃখ, দারিদ্র্য, অপমান, অসম্মান, শ্রদ্ধা, সম্মান, সম্পদ, কিছুতেই যে মানুষ কোনো দিন বিচলিত হয়নি। সংসারের একমাত্র বন্ধন প্রাণাধিকা পিসির অপমৃত্যুর বজ্রাঘাতেও যে মানুষ নিজেকে এতটুকু দুর্বল হতে দেননি। এক বস্ত্রে শুধু পায় পথে পথে চলে যিনি আজ এইখানে এসে পৌঁছেছেন। আজ কি জানি কি বেদনায় তার চোখে জল দেখা দিল। বিব্রত হয়ে তিনি মাথা নিচু করলেন। হাত বাড়িয়ে দিলেন মিস মিত্র। গাঢ় গলায় বললেন, সুখময়, আমাকে তুমি ক্ষমা করো, আমি হেরে গেছি, আমি হেরে গেছি।